ওই দিন তো ল্যাব করলেন, এখন জিনিসটা হলো যে আমরা যদি এগুলার প্র্যাকটিক্যাল কোনো প্রয়োগ না দেখি, জিনিসগুলো কেমনে তৈরি হইতেছে না দেখি, আলটিমেটলি আমাদের কাছে ভালো লাগে না, রাইট? আমরা মনে হয় যে কি পড়তেছি, এটার মানে অ্যাপ্লিকেশনটা কোথায়, ইউজটা কোথায়। তাহলে আজকে আমরা একটু ভিডিও দেখবো, কিছু ভিডিও দেখে দেখি কতটুকু অ্যানালাইজ করা যায়, ঠিক আছে? সবাই চুপ করেন। আচ্ছা, কাম ব্যাক টু দি অ্যাপ্লিকেশন পার্ট। এটা সবাই দেখেন সচরাচর, কোথায় দেখছেন বলেন অ্যাপ্লিকেশন? সাউন্ড বক্স, ঈদের সময় রাস্তাঘাটে বাজাতে থাকে গান বাজনা। এখন কথা হলো অ্যাপ্লিকেশন কেন প্রয়োজন হয় দেখি বলেন তো? সিগন্যালকে বড় করার জন্য। সিগন্যালকে বড় করার জন্য, রাইট? কারণ সিগন্যালকে বড় না করলে তো আলটিমেটলি আমি তো ধরেন এখানে কথা বলতেছি, কারণ আমার সিগন্যালটা যদি অ্যামপ্লিফাই করতে না পারি তাহলে তো আমার একবারে দূর পর্যন্ত যাবে না, যাবে? ঠিক আছে, রাইট? সিমিলারলি ধরেন একটা এক্সাম্পল, আমি যদি এই মাইকটা ইউজ না করি তাহলে যত জোরে কথা বলবো ততটুকুই ভিডিওতে সাউন্ডটা আসবে, কিন্তু আমি এই মাইকটা ইউজ করলে কি হচ্ছে, আমার ভয়েসটা কি হচ্ছে, অ্যামপ্লিফাই হয়ে যাচ্ছে, কারণ ওর ফাংশনটাই কি করা, অ্যামপ্লিফাই করা, যে জন্য লাউড অ্যান্ড ক্লিয়ার আমার ভয়েসটা রেকর্ড হবে, ক্লিয়ার? সো এই জন্যই আমরা অ্যামপ্লিফিকেশন করি। এখন অ্যামপ্লিফাইটা নর্মালি কি দিয়ে করে, সিম্পল কথা, ট্রানজিস্টর দিয়ে করে। এখন ওইটা কেমনে করে দেখেন। Transistors are made of semiconductors such as silicon. Each silicon atom is bonded with 4 neighboring silicon atoms. Silicon has 4 electrons in its valence shell. Let's replace this silicon atom with a 4-handed smiley. Each hand holds valence band. If the pure silicon has to conduct electricity, the electrons... আচ্ছা দাঁড়ান, এখন বলেন কেমিস্ট্রিতে সমযোজী বন্ধন পড়ছেন না? সমযোজী বন্ধন পড়ছেন তো? ওইটারই ইংরেজি হলো কোভ্যালেন্ট বন্ড। মানে কি, একজন আরেকজনেরটা শেয়ার করবে, রাইট? একজন আরেকজনের হাত ধরবে, শেয়ার করবে। তাইলে সিলিকনের এরকম ছবি দেখছেন কিনা কোথাও আমি জানি না, VLSI 1-এ দেখার কথা, যে ল্যাটিস এর ইয়াটা এরকম, রাইট? তো তাইলে এখন দেখেন, তার মানে কি ওর এদিকেও কি ওপেন আছে, এদিকে ওপেন আছে, এদিকে ওপেন আছে, এদিকে ওপেন আছে। দ্যাট মিনস কি, সে আরেকজনের সাথে কি করতে পারবে, শেয়ার করতে পারবে বা কানেক্ট করতে পারবে। তাহলে আরেকটা সিলিকন যদি আমি এখানে বসায় দিই, তাহলে আমার কি আলটিমেটলি এক্সট্রা এই দুইটা জিনিস দেওয়া লাগতেছে না? এরা দুইটা ওইটা শেয়ার করতেছে, শেয়ার করতেছে না? ওইভাবেই হইলো এই সিলিকনগুলো একটা একটার সাথে কানেক্ট হয়। সেটাই ওই যে ওই স্মাইলিটা দিয়ে দেখাইছে, যে স্মাইলিটার 4টা হাত, ওই 4টা হাত দেখবেন যে আরও অন্য 4টা হাতের সাথে সে শেয়ার করতেছে, বন্ডিংটা দেখেন। to absorb some energy and become free electrons. Thus, the pure silicon will have a low electrical conductivity. A technique called doping is used to improve the conductivity of semiconductors. এখন হলো ডোপিং। ডোপিং আমরা কি পড়ছিলাম, যে ভেজাল মিশ্রণ। ভেজাল মানে অন্য আরেকটা আয়ন কি করতে হবে, মিক্স করতে হবে। কেন? এটার কন্ডাক্টিভিটিটা কি করতে হবে, আইদার ইমপ্রুভ করার জন্য অথবা ডিক্রিজ করার জন্য, ডিপেন্ডিং অন কাস্টমার স্পেসিফিকেশন। যে আমার যে ট্রানজিস্টরটা আমি বানাবো বা যে সার্কিটটা বা যে আইসিটা বানাবো, ওইটা আমাকে কাস্টমারকে খুব হাই কোয়ালিটির বলছে না খুব লো কোয়ালিটির বলছে, যেটার উপর ভেরি করে এই বাজারে দেখবেন যে আপনারা যে বলেন না যে চাইনিজ মোবাইল বাংলাদেশে পাঠাইছে ভালো না, আবার ঠিকই ইউরোপ থেকে কিনলে খুব ভালো পড়ে। এটাই হলো মেইন ফ্যাক্টরটা, যে ওইখানে যে ডোপিং ম্যাটেরিয়াল ইউজ করে, ডোপিং একটা প্যারামিটার বা একটা কস্টিং ইফেক্ট। অর্থাৎ ডোপিংয়ে যে ম্যাটেরিয়ালটা ইউজ করবে ওইটার দাম যদি সস্তা হয় তাহলে আপনার জিনিসটার কোয়ালিটিটা একটু ডাউন খেয়ে যাবে। যেটা বাংলাদেশি কাস্টমাররা গিয়ে বলে যে আমার একটু কম দামে দিবা, কিন্তু ওই ঠিকই আমার স্যামসাংয়ের মোবাইলটাই দিবা, তখন ওরা ওই ডোপিংয়ের ক্ষেত্রে অন্য ম্যাটেরিয়াল ইউজ করে দেয়। ওই কোয়ালকমের যে চিপটা থাকে ওই চিপটা ওই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। আবার যখন ইউরোপের ওরা বলে আমাকে টপ কোয়ালিটির দিবা, তখন ওই দেখা গেছে দামের পার্থক্যের কারণে ওরা ভালো ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করে, কারণ ডোপিংয়ের যে ম্যাটেরিয়ালটা ওইটারও একটা কস্টের ভ্যারিয়েশন থাকে। কথা বোঝা গেছে? এই হলো মেইন কারণ যে এই দেশি মোবাইলে এখানে মেড বাই বাংলাদেশ বা মেড ইন ইন্ডিয়ার মোবাইলগুলো এরকম কেন হয়, বা ওই বাইরের দেশ থেকে কিনলে কেন মোবাইলটা বেশি সাস্টেনেবল হয়। এটা জাস্ট ওয়ান অফ দ্য রিজন, আরও অন্যান্য রিজন আছে। ঠিক আছে, এই হলো ডোপিং। এখন আসেন, এই যে অ্যামপ্লিফায়ার বা অ্যামপ্লিফিকেশনগুলা বিজেটি দিয়ে কেন করে, ফেড দিয়ে কেন করে না দেখি বলেন। এটা একটা ইন্টারভিউ কোয়েশ্চেন, ইভেন আমার নিজের ইন্টারভিউ কোয়েশ্চেন ইউনিভার্সিটিতে। বলেন, আমাদের ভাইস চেয়ারম্যান স্যারের ইন্টারভিউ কোয়েশ্চেন ছিল যে এই অ্যামপ্লিফিকেশনটা কেন আমরা বিজেটি দিয়ে করি, ফেড দিয়ে কেন করি না। বলেন, কে পারবেন?
এটা আমি বলছি যে বিজেটি কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ফেড ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাম্পলিফিকেশন কেন আমি কারেন্ট কন্ট্রোল ডিভাইস দিয়ে করি? কেমনে দরকার? কেন ভোল্টেজ আমি অ্যাম্পলিফাই করতে পারি না? তাহলে এই কোশ্চেন তো আসবেই, রাইট? ভোল্টেজ তো পারি, তাহলে কেন কারেন্ট দিয়ে করলাম? আমি শামীমের কাছ থেকে অ্যান্সারটা এক্সপেক্ট করতেছিলাম, আমি মধ্যে আটকে গেছি রে, পড়ালা সব ভুলে গেছি। আচ্ছা, পারবেন কেউ বোনাস মার্ক যে কারেন্টকেই কেন অ্যাম্পলিফাই করি, ভোল্টেজ কেন অ্যাম্পলিফাই করি না? হ্যাঁ জোরে বলেন। আরে আদবে এত আসতে করলে তো হইব না, বোনাস মার্কেরই আছে তো। আরে হইলে পাবেন, না হইলে না, লজ্জার কিসের আছে? ট্রাই করেন। এটা ইন্টারভিউ কোয়েশ্চেন, বললাম তো এটা তো আমার নিজের ইন্টারভিউ কোয়েশ্চেন ইউনিভার্সিটিতে। বলেন। ওই দেখো এতক্ষণ যাওয়া কনফিডেন্স আসলে এইটাও গেছে, এইরকম কপাল। আচ্ছা দেখেন, ভোল্টেজ সোর্স বাজারে যতগুলো আছে বা যেখানে যত ভোল্টেজ সোর্স আছে, কখনো কি দেখছেন যে ধরেন মানে এরকম থাকতে যে 2.2 ভোল্ট বা এরকম? কিন্তু খুব কম, যদিও থাকে খুব রেয়ার, বাট ম্যাক্সিমাম কি থাকে? ব্যাটারি মানে আমরা 12 ভোল্ট বুঝি, 6 ভোল্ট বুঝি, এরকম না 24 ভোল্ট বুঝি, রাইট? মানে ভোল্টেজ সোর্স বলতেই আমরা এরকম বুঝি। এখন ল্যাবে যখন আপনারা ল্যাব করছেন, ধরেন এখন হয়তো আপনাদের হয়তো ওরকম সুযোগ হয় নাই, বাট আপনি যখন ল্যাবে কোনো ওই ট্রেনার বোর্ডে বা ব্রেড বোর্ডে যখন ল্যাব করবেন, দেখবেন যে ভোল্টেজটাকে আপনি কন্ট্রোল করতে খুব কষ্ট হইতেছে। 5 ভোল্টকে একবারে কমায় আনতে পারতেছেন না, আপনাকে সেখানে ব্রিজ রেকটিফায়ার আরও অন্যান্য কিছু দিয়ে অনেক কিছু করতে হয়, রাইট? কিন্তু কারেন্ট কিন্তু আপনি দেখবেন যে কোনো ডিভাইসে দেখবেন যে বহু ডিভাইস আছে ছোট ছোট, এখানে লেখা থাকে 1.1 অ্যাম্পিয়ার কারেন্ট দিলে এটা চলবে, তারপরে 2.1 অ্যাম্পিয়ার বা 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট, 3 অ্যাম্পিয়ার কারেন্ট। কারেন্টের কিন্তু রেঞ্জের কোনো শেষ নাই। বাসায় গিয়ে দেখবেন যে কোনো অ্যাপ্লায়েন্স আপনি দেখবেন, ছোট ছোট অ্যাপ্লায়েন্স, বড় অ্যাপ্লায়েন্স, সবগুলোতে দেখবেন যে কারেন্টের রেঞ্জ এক একটাতে এক এক রকম, কিন্তু ভোল্টেজ সাপ্লাই কিন্তু সবগুলোরই দেখবেন যে কম বেশি সেম। ওই ব্যাটারি দেওয়া মানে 12 ভোল্ট, ঠিক আছে, সেম। তার মানে কি, কারেন্টটাকে আমার কন্ট্রোল করাটা কম্পারেটিভলি ইজি। কেন? এখন ওই যে আমরা অনেক সময় বলি না যে দূর একে আর একে যোগ করলে 2 হয়, এটা কেন শিখলাম? কিন্তু এইটা না শিখলে তো আমি বড় বড় যোগ বিয়োগগুলো পারবো না। সিমিলারলি এখন একবারে ব্যাক টু দ্য প্রিন্সিপালে যাই, সেটা হলো কেভিএল কেসিএল পড়ছি না আমরা, কারশফের ভোল্টেজ ল, কারশফের কারেন্ট ল পড়ছি না? তাহলে কারশফের ভোল্টেজ লতে কী ছিল? যে আমি একটা সোর্স দিয়ে একটা সার্কিটে সাপ্লাই দিব, ওই সার্কিটে যে ভোল্টেজ ড্রপগুলো হবে ওগুলো হবে আমার ওই সোর্স ভোল্টেজের সমান। এটা ছিল কারশফের ভোল্টেজ ল। কারেন্ট লটা কী ছিল? এখন দেখেন কারেন্ট লটা কি? কারেন্ট লটা হলো যে আমার সাম অফ ইনপুট কারেন্ট ইজ ইকুয়ালস টু সাম অফ আউটপুট কারেন্ট। এখন ওখানে কিন্তু কোনো লিমিট দেওয়া ছিল না। লিমিট দেওয়া ছিল যে আমার ইনপুট কারেন্ট 2টা হলে আউটপুট কারেন্ট 2টাই হতে হবে, লিমিট দেওয়া ছিল না। তার মানে ইনপুট কারেন্ট 2টারে আপনি 10টা 20টা রাস্তা দিয়েও কি 20টা পাত দিয়ে কি করতে পারেন? সাপ্লাই দিতে পারে। দ্যাট মিনস কি, আপনি ওখানে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্টও আসে, তো 20টা দিলে ভাগ হয়ে হয়ে পয়েন্টে চলে যায়। কিন্তু আপনি ভোল্টেজের ক্ষেত্রে তো ওরকম পারতেছেন না। আপনি যখন রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজগুলোকে ড্রপ করাবেন, আলটিমেটলি আপনি দেখবেন যে এক জায়গায় 2 ভোল্ট ড্রপ হয়েছে, এক জায়গায় 3 ভোল্ট ড্রপ হয়েছে, এরকম করে করে যোগ করলে শেষমেশ 12 হয়ে গেছে। কিন্তু কারেন্টগুলোরে কিন্তু আপনি ওই পয়েন্ট রেঞ্জে করতে পারতেছেন ওই ফর্মুলার দিয়ে, রাইট? তাহলে এখন যদি বিজেটি কি কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ফেড হলো ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। কারেন্টটাকে ন্যানো রেঞ্জে অর্থাৎ ছোট ছোট রেঞ্জে চেঞ্জ করা যায়। এখন যারা মেজারমেন্ট করছেন, মেজারমেন্টে দেখবেন যে ইলেকট্রনিক ওই যে মেজারমেন্টের ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলা হয়, ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখবেন যে গ্যালভানোমিটার নামে একটা মিটার আছে, রাইট? ওইটা দিয়ে কি বলছে, খুবই ক্ষুদ্র স্কেলে কারেন্ট মাপা যায়। ভোল্টেজের কথা কিন্তু বলা হয় না। ভোল্টেজের কথা বলা হয়েছে এটাকে ভোল্ট মিটার করা যায় যখন আপনি ওইটাকে কী করবেন, প্যারালালে কানেক্ট করবেন, আর সিরিজে করলে তখন সেটা অ্যামিটারের মতো কাজ করে, রাইট? কিন্তু ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র রেঞ্জ কিন্তু ডিরেক্টলি মাপতে পারবেন গ্যালভানোমিটার দিয়ে। কেন? কারণ কারেন্টকে এই ক্ষুদ্র ক্ষুদ্র রেঞ্জে ভাগ করা যতটা ইজি, ভোল্টেজকে অত রেঞ্জে ভাগ করাটা ইজি না, ঠিক আছে? এই জন্যই আমরা কারেন্টটাকে চেঞ্জ করে করে কারেন্টের গেইনটাকে বাড়ায় কমায় আমরা অ্যাম্পলিফাই করি। ক্লিয়ার? দেখেন, The kind of transistor we have discussed is called a bipolar junction transistor. BJT. Let's replace this representative transistor with a realistic one. দেখেন, You can further improve the amplification by introducing one more transistor. The base of this transistor is connected with the emitter of the first transistor.
এই দেখেন এর একটা কেন বলে এই একটা উপস্থিত বুদ্ধি দিই, ধরেন এর আগের প্রজেক্ট শোকেসিংয়ে কারো মাথায় কিছুই নাই, কিন্তু এই ব্যাটারিটা কিনতে পাওয়া যায়। যেমন ওনার কাছে বিজেটি ছিল, ওনার পকেটে ট্রানজিস্টর ছিল, এরকম দুইটা ব্যাটারি কিনে এনে তার দিয়ে লাগায় আর দুইটা লাইট যদি এরকম লাগাই দিতেন, এটাও কিন্তু একটা খুব সারপ্রাইজিং প্রজেক্ট হতো স্যারদের জন্য। এবং এটা ফার্স্ট প্রাইজ না হোক, থার্ড প্রাইজ অন্তত পাইতো। কেন জানেন? কারণ এটা হলো আপনি যে ক্লাসে পড়ছেন সেটারে একবারে ইমপ্লিমেন্টেশন করে দেখাই দিচ্ছেন, স্যাররা এটাতে খুব খুশি হয়ে যেত। সো এই ধরনের প্রজেক্টও কিন্তু করা যায়, কারণ আলটিমেটলি একটা সাউন্ড বক্স বাজারে তো কিনতে পাওয়াই যায়। আপনার সাউন্ডের তো অ্যাম্প্লিফিকেশন তো হবেই, কিন্তু আপনি যদি এরকম যদি একটা সার্কিট বানান, দুইটা বিজেটি দিয়ে যদি ভোল্টেজ সাপ্লাই দিয়ে যদি এই পাশে একটা মাইক রাখেন আর ওই পাশে একটা সাউন্ড বক্স রাখে, যদি হ্যালো কথাটা বলেন, এই কথাটা যদি জোরে শোনা যায়, তাইলে এটা কি? এটা খুব সুন্দর একটা প্রজেক্ট, যে আপনি যে রিয়েল লাইফে পড়ালেখা করছেন ওইটার একটা কি ইমপ্লিমেন্টেশন আপনি দেখাইতে পারতেছেন। এর চেয়ে বড় ভালো প্রজেক্ট আর কিছু হয় না, সত্যি কথা যেটা। আপনি প্রজেক্ট শোকেসিং মানে কি? আপনি আদৌ শিখছেন কিনা? আমি দেখা গেছে অনেকে অনেক প্রজেক্ট দেখায়, রোবট বানায় ফেলছে, এই করে ফেলছে, বেসিক্যালি রোবটের কোডটা জিজ্ঞেস করলে আর উত্তর দিতে পারে না, কারণ কি? সেই ইন্টারনেটে কপিটা মারছে, ইন্টারনেটে আরেকজনের ওই সেম প্রজেক্টটা কপিটা মারছে। কিন্তু এইটা তো হলো আপনি খাতা কলমে নিজে শিখছেন। এরকম প্রজেক্ট যখন বানাবেন, আপনারা যেখানে জিজ্ঞেস করবেন আপনি বলতে পারবেন, স্যার এই যেখানে রিভার্স বায়াস দেওয়া আছে, এখানে ফরওয়ার্ড বায়াস দেওয়া আছে, ব্যাটারিটা আমি ঘুরাই দিলে বায়াস চেঞ্জ হয়ে যাবে, সব এক্সপ্লেনেশন আপনি করতে পারবেন। অ্যাম্প্লিফাই কেন হবে? এই যে আমি একটু আগে বললাম যে কারেন্টের ইয়েটা কমানো যায়, বাড়ানো যায়, গেইনটা চেঞ্জ করা যায়, তার মানে কি অ্যাম্প্লিফাই ইজিলি হবে, সব কিছু আপনি বলতে পারবেন। তাইলে এইটাই হলো যে প্র্যাকটিক্যাল নলেজ কেমনে শেয়ার করে মানুষের সাথে। লাস্টের কথাটা কি বলছে বলেন তো? ইউজিং টু বেসিক BJT you can make a dynamic memory of a computer as a flip-flop। কথাটা বুঝেন? তার মানে কি? আমরা মনে করি হ্যাঁ রে কম্পিউটার তো অনেক অত্যাধুনিক যন্ত্র, আসলে অত্যাধুনিক কিছুই নেই, ছোট্ট ছোট্ট জিনিসকে জোড়া দিয়ে দিয়ে এই অত্যাধুনিক জিনিসটা আজকে তৈরি হয়েছে, ঠিক আছে? অর্থাৎ দুইটা বেসিক BJT দিয়ে সে একটা ফ্লিপ-ফ্লপ বানাইছে, যেই ফ্লিপ-ফ্লপটা আমার একটা কম্পিউটারের মেমোরি হিসেবে কাজ করে। আচ্ছা, এখন আরেকটা দেখি ভিডিও। You are about to experience a fascinating journey through the clean rooms of the semiconductor industry. See integrated circuits in the making at one of GlobalFoundries chip factories. Let our experts walk you through the nanocosmos of the atom. A world that normally remains hidden from our eyes. In the beginning is the circuit diagram. দেখেন এই যে কাল ওই দিন ল্যাবে বলছি না ডিজাইন ইঞ্জিনিয়ার, এই লোকগুলোই হলো ডিজাইন ইঞ্জিনিয়ার। এরা প্রথমে আগে ডিজাইনটা ঠিক করে। দেখেন To design circuit diagrams. Discussion হয়। Integrated circuits like microprocessors, high graph. আচ্ছা, কখনো এটা মনে করবেন না যে আপনি ডিজাইন ইঞ্জিনিয়ার ওই কোম্পানির মানে আপনিই অনেক কিছু, আপনারই অনেক ক্ষমতা। মনে রাখবেন যে আপনার ডিজাইনটা ভেরিফাই করার জন্য লোক থাকে। সো একটা ডিজাইন কাস্টমারের স্পেসিফিকেশন পাওয়ার পরে সব ধরনের ভেরিফিকেশন পাস হওয়ার পরেই সেটা প্রোডাকশনে যায়। সো এই যে এই লোকগুলো এখানে যে কাজ করতেছে, এই লোকগুলো ওই কাজটাই করতেছে, যে সবাই যে ডিজাইনটা বানাইছে মাইক্রোপ্রসেসরের, এই ডিজাইনটা কতটুকু লজিক্যাল, কতটুকু ভেরিফাইড। কথা বোঝা গেছে? Processors and wireless communications ICs. The next step is manufacturing. ডিজাইন শেষ, এবার হলো ম্যানুফ্যাকচারিং। দেখেন স্যান্ড মানে সিলিকা, বালু। The disk substrates for the microchips are made from quartz sand and are called silicon wafers. To make these wafers, a huge monocrystal is drawn from purified silicon melt. The result
is a perfect silicon lattice into which the transistors will later be fitted. However, impurities pose a threat to these flawless silicon crystals. Our global foundries manufacture must therefore take extensive precautions every time they enter our dust-free clean rooms. The result? Our wafers are fabricated in an environment that is more than 100,000 times cleaner than an operating theater. Completely free of dust, the silicon discs arrive at the clean room. Here, 25 wafers are packed into each hermetically sealed container and sent off on a journey that will take them through hundreds of manufacturing steps. Photolithographic techniques transfer the circuit structures to the wafers, rather than মনে আছে slide ফটোলিথোগ্রাফি দেখেন এটা দেখাবে কেমনে করে The key to this whole process is a solid mastery of light. ফটোরেজিস্ট একটা লাইট সেন্সিটিভ ডিভাইস দেখেন The silicon disc is spin-coated with a photosensitive resist. UV light transfers the circuit structures depicted on a mask to the wafer. The exposed parts of the resist are soluble and are removed by a developer. The transferred structures can now be used as a template. The unprotected parts of the water surface are etched away. The structures of billions of small current switches are generated on each wafer, tiny transistors. From the photolithographic stage, wafers move on to the ion implantation, where the electrical properties of the transistors will be specified. Here, the engineers make good use of one of silicon's most important properties. Silicon is a semiconductor, which means that its conductivity can change via a high precision emplacement of so-called dopant atoms. First, dopant atoms are injected into the silicon structures. দেখেন ডোপিং আবার আসছে These atoms then distribute randomly in the silicon lattice. At high temperatures, the doping atoms become flexible and take on a fixed position in the atomic structure. The complexity of manufacturing tiny transistors requires a clean room as big as 2 soccer pitches. While our people monitor the complex processes, automated manufacturing itself always takes place within hermetically sealed production lines. Copper dominates the next process step. The finest interconnect wires link up billions of separate transistors to form integrated circuits.
Before that can happen, however, cleaning is essential for wafers, as particles lurk at every stage in the manufacturing process. Before the copper is poured into the trenches for the interconnects, a barrier layer is applied. It helps to avoid short circuits and guarantees reliability. The trenches are then filled with copper. Finally, the excess copper is ground down to the edges of the trenches. This insulates each interconnect from the others. A microchip made of copper wiring established GlobalFoundries as the first company in the world to adopt copper in volume production. A foundation for the state-of-the-art multi-core processors that GlobalFoundries is introducing today in all product areas. To keep us on the leading edge of the world's chip makers, Dragon. electron microscopes constantly monitor every step in the manufacturing process, down to the atomic. এই দেখেন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এই যে প্রত্যেকটার ভিতরে যদি কোনো ডিফেক্ট থাকে, এই যে দেখছেন ডিফেক্ট আছে না, এই যে এই ডিফেক্টগুলো বাইর করা হয়। তো বেসিক্যালি আমি যে কাজটা করছি বাইরে, ওইটা ছিল আমাদের সফটওয়্যারের মাধ্যমে এই জিনিসগুলো বাইর করা, ওখানে অ্যালগোরিদম ডেভেলপ করা ইমেজ প্রসেসিংয়ের, অর্থাৎ মেশিন থেকে আমাদেরকে স্যাম্পল ছবি দিয়ে দেওয়া হতো, ওই ছবিগুলোকে আমরা অ্যানালাইজ করে করে এই ধরেন একটা ছবি এটা দেওয়া হয়েছে, এখন এই ছবিটাতে এই জায়গায় যে ডিফেক্ট এটা কীভাবে বুঝবো, তো ওইটার একটা মেকানিজম ছিল, ইমেজ প্রসেসিং একটা টুল আছে, ওইটাকে বলা হয় ব্লব টেস্ট। ব্লব টেস্ট মানে কি, আপনার দুইটা প্লেট থাকবে, একটা হলো সাদা একটা কালো, এই সাদা আর কালোর মধ্যে যদি আপনি ভাগ করেন তাহলে এই জায়গাটা হবে কালো, এই জায়গাটা পুরো সাদা, কিন্তু পুরা সাদা যে জায়গা হবে না ওইটাই হলো ডিফেক্ট। কারণ এটা দেখেন এটা পুরাটা তো সাদা হবে, রাইট, কিন্তু এই জায়গাটা কি আবার কালো হয়ে যাবে, সাদার মধ্যে যতটুকু কালো পাওয়া যাবে ওইগুলোকে বলা হয় এক একটা ব্লব। এই যে এখানে এক একটা ব্লব, এই ব্লব আসলেই সেই সাথে সাথে অ্যালার্ট দিবে যে তোমার ওখানে ডিফেক্ট আছে। Structures of each individual transistor. আরো মাইক্রোস্কোপিক ভিউ দাও। In 2 months, the wafer is ready. Huge integrated circuits consisting of conductors with a length of multiple kilometers link up 100 billion transistors on numerous levels. And that in a space no larger than a fingernail. GlobalFoundries, the first truly global semiconductor foundry, located in the USA and Germany, Fab 1 in Dresden, and the future Fab 2 in Malta, New York. Together, they'll be two of the most advanced chip factories on Earth and a testing ground for the very latest microelectronic innovations from around the globe. The last production step in microprocessor manufacturing is the packaging of the chips. In preparation for this step, tin silver pellets are applied on the wafer. They will link the chip to the frame. Via the finest saw blades, the chips are cut off the wafer. The flip chip method is used to bond the chip to the frame, which is sealed with a cover. শেষ পর্যন্ত আমরা এটাই দেখি, কম্পিউটার খুললে বা মোবাইল খুললে আমাদের ফাইনাল প্রোডাক্ট কি এইটাই, কিন্তু এটা বানানোর প্রসেস কিন্তু অনেক লেন্দি, 2 মাস লাগছে। এগুলাকে ওরা বলা হয় না, ওরা নর্মাল বালুটাকে করে, ওইটারে ওরা পিউরিফাই করে ওইটাকে যেটা বলে কোয়ার্টজ স্যান্ড বলে, কোয়ার্টজ স্যান্ড, ওই কোয়ার্টজ স্যান্ড দিয়েই ওই ইয়াগুলা বানানো হয়। মানে মরুভূমি শেষ হয়ে যাবে, মরুভূমি শেষ হবে। আচ্ছা ভিডিওটা একটু পজ করেন তো।
একটা বড় হাই ভোল্টেজের লাইন ধরছেন, আপনি পরিবাহী, এখন ইলেকট্রিসিটির নেচার তো সে গ্রাউন্ডে চলে যাবে, অতিরিক্তটা গ্রাউন্ডে চলে যাবে, প্রয়োজনীয়টা ডিভাইসে চলে যাবে বা ভাগ হয়ে যাবে। তো আপনি তারে কি করতেছেন, একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন গ্রাউন্ডে যাওয়ার, যে জন্য হাই ভোল্টেজ লাইন আপনি যখন ধরেন তখন সাথে সাথে মারা যান, কারণ আপনি তাকে একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন। এই জন্য যে বলে না যে জুতা পরবেন ইনসুলেটিং বা এটা, ওই জন্য বলে যে বাসা বাড়িতে কাজ করার সময় শক থেকে বাঁচার জন্য এইভাবে জুতা টুতা পরবেন, এই যাতে আপনি আর একটা কন্ডাক্টিভিটি বা একটা কন্ডাক্টর না হন, অর্থাৎ আপনি ওই রাস্তাটা দিচ্ছেন না, তাহলে আপনার কোনো শক লাগবে না। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা লেকচারে ফিরে যাই। আচ্ছা তাহলে কি 11টা বাজে মেকআপ ক্লাস রবিবারে, ঠিক আছে? না সকালে 11টা, হ্যাঁ অফিস থেকে জয়েন করেন আপনি, রাতের 11টা, রাতের 11টা তো, সকাল 11টা কেটে করবে, হ্যাঁ 10টা সেকশনে। রে বাবারে, ইন্টারনেটের যে ঝামেলা কিচ্ছু বুঝবেন না। আমরা সেকশন এ বি স্টুডেন্ট কম আছে, আর যারা যারা ক্লাসে আসে না ওরাও ওই দিন অনলাইনে ঢুকবে, তাও ঢুকবে কী করবে দেখবেন তো 10:45 ক্লাস শেষ, তখনও টিং ওয়ান্টস টু জয়েন, টিং ওয়ান্টস টু জয়েন, এটা তো চলতেই থাকে। আমি তো লেকচারের মধ্যে বিরক্তি হয়ে যায় এটা চলতে চলতে। হ্যাঁ আর ঢুকায় আবার আইডি লাগবে, কারণ সারা জীবনে একটা ক্লাস করে নাই, ও আইডি লেখা আজকে বুঝাবে স্যার আমি কিন্তু ওই দিনের ক্লাসটা করছিলাম, নাম্বার দিতেই হবে। ঠিক আছে, তো এইটা করে এখন আবার এই সেকশনে একজন কথা স্যার ইন্টারনেটের সমস্যা। আচ্ছা ইন্টারনেটের সমস্যা 45 মিনিট ধরে চলছে আপনার, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, ধরেন 10টায় ক্লাস শুনলে প্রথম 15 মিনিট আমি অ্যালাউ করলাম যে সবাই বাইরে ছিল, আইসা সাইড হলে 15 পরে তো আর অ্যালাউ করা উচিত না, ঠিক না? লজিক্যালি তো 10:15 পরে তো অ্যালাউ করা উচিত। আপনি 10:45-এও ঢুকে বলবেন স্যার আমি কিন্তু ক্লাস করছি বা ক্লাসে ছিলাম, তাহলে হয়। আর ইন্টারনেটের সমস্যা 45 মিনিট ধরে চলছে, ঘোষণা তো আমি আজকে দিছি, আজকে কী বার? শুক্রবার, শনিবার আছে রবিবার, আপনার এর আগে বুঝি ডাটা প্যাক, তারপরে বা বাসায় ওয়াইফাই কানেকশন আপনি টেস্ট করতে পারবেন না। আর বিদ্যুৎ না থাকলে সেটা অন্য জিনিস, সে তো জয়েনই করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন লাস্ট ক্লাসে আমরা এতটুকু গেছিলাম, প্যারাসিটিক ডিলেটা আমরা পড়ি না। এখন প্যারাসিটিক ডিলেটা কি? রিপ্রেজেন্টস ডিলে অফ গেট ড্রাইভিং নো লোড। এখন দেখি গেট ড্রাইভিং নো লোড কখন হয়? একটা মোবাইল বা একটা ল্যাপটপ বা একটা ডিভাইস যখন বন্ধ থাকে বেসিক্যালি, তখন কি হয়ে যায়? সে নো লোডে চলে যায়। আমরা বলবো কি সে নো লোডে চলে যায়। কিন্তু যখন আপনি পাওয়ার বাটনটা প্রেস করেন বা অন করার ট্রাই করেন, ডেফিনেটলি ওখানে কি হয়? একটা ডিলে আসে। একটা কম্পিউটার তো বাটন প্রেস করলে সাথে সাথে অন হয় না, একটা মোবাইল কি বাটন প্রেস করলে সাথে সাথে অন হয় না। তার মানে ওই যে ডিলেটা, ওইটাকে বলা হয় প্যারাসিটিক ডিলে। তাহলে ওই ডিলেটা কিভাবে আসে দেখেন, সেট বাই ইন্টারনাল প্যারাসিটিক ক্যাপাসিটেন্স। কেমনে ইন্টারনাল প্যারাসিটিক ক্যাপাসিটেন্স? এখন ক্যাপাসিটেন্সের মেইন ধর্মটা কি? চার্জ ধরে রাখা, চার্জকে স্টোর করা, রাইট? তো এখন চার্জকে সে যে স্টোর করে, তো সে যখন আবার ডিসচার্জ করবে বা ডেলিভার করবে, ওইটাতেও তো তার একটা ডিলে আছে। সেটা তারা তো আপনি ধাক্কা দিলে তো সে দিয়ে দিবে না, ওই টাইমটা যতটুকু লাগবে ওইটাই হলো প্যারাসিটিক ডিলে। যদিও এটা খুবই কম, বাট স্টিল দেয়ার ইজ এ প্যারাসিটিক ডিলে। ওই ডিলেটাকেই বলছে যে রিপ্রেজেন্টস দ্য ডিলে অফ আ গেট ড্রাইভিং নো লোড। অর্থাৎ নর্মালি আমরা কি জানি, মসফেট আমাদের কি হয়, গেটে আমরা ভোল্টেজ দিই, রাইট? তো ওই গেটটাকে ড্রাইভ করে অন করতে যতটুকু ডিলে হবে সেটাকেই বলা হয় প্যারাসিটিক ডিলে। না, যতই ফাস্টার ক্যাপাসিটর দেন, এখন দেখেন যে কারোই একটা ধর্ম আছে। উদাহরণস্বরূপ ধরেন আমি যে এই যে এখান থেকে এখানে উঠতেছি নামতেছি, এখানেও কিন্তু একটা ডিলে আছে। যত সুপারম্যান, ইভেন উসেন বোল্টরে আনলেও সে উঠানামায় একটা ডিলে সবারই থাকবে। আপনি কখনোই বলতে পারবেন না যে এই টাইমিংটাই পারফেক্ট টাইমিং, এটা আপনি কখনোই বলতে পারবেন না। সো ওই জিনিসটা সবসময় থাকবে। আচ্ছা এখন আসেন ডিলে প্লটস। ঠিক আছে, ডিলে প্লটটা কি দেখেন, আমি এর আগে বেসিক মেকানিক্যালে আপনাদেরকে বলছিলাম যে কোনো একটা গ্রাফ পড়ার আগে সবসময় চেষ্টা করবেন যে এক্স অ্যাক্সিসে কী আছে, ওয়াই অ্যাক্সিসে কী আছে, এই দুইটা জিনিস দেখে একটা ধারণা নেবেন। ধারণা নিলে হয়তো গ্রাফের ডিফারেন্ট পয়েন্টগুলো যখন আপনি দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই ভ্যালুটার কারণে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, রাইট? তো এখন যদি আমি দেখি, তাহলে এখানে বলা হয়েছে নর্মালাইজ ডিলে, যেটা মানে হলো কি ডি, আর এখানে বলা হয়েছে কি ইলেকট্রিক্যাল এফোর্ট, যেটা হলো এইচ। আমরা যেটা লাস্ট ক্লাসে পড়ছি কি, এই ইলেকট্রিক্যাল এফোর্টকে আরও একটা নামে বলে, কি বলে বলেন তো দেখি? একটা ব্যক্তি বাসায় গিয়ে গ্রুপে খালি ল্যাব নিয়ে মারামারি করছেন, একটাবার বলছেন যে স্যার লাস্ট ক্লাসে যে স্লাইডটা পড়াইছেন ওইটা কিন্তু দেননি। একটা ব্যক্তি কইছেন, এই বুকে আর্ধেক কথা, একটা ব্যক্তি এই কথাটা লেখছেন গ্রুপে, মানে কি?
স্যারে লাস্ট ক্লাসে সাজেশন দিব ওই দিনই আমার স্লাইডটা দরকার, তার আগে আমার স্লাইডের কোনো প্রয়োজন নেই, তার আগে স্যার যা ইচ্ছা তা পড়াক। ওই যে দেখছো ওই আরেকটা জিনিস, যদি কইতেন 10 নম্বর তাইলে কিন্তু ঠিকই কইতো, অথচ ওই লাস্ট ক্লাসের আগ পর্যন্ত লাস্ট ক্লাসের সাজেশনটা ধরেন আমি স্লাইড দিলাম না পুরো সেমিস্টার, লাস্ট ক্লাসে সাজেশন স্যার স্লাইডটা কই, স্যার হায় হায় পাইতেছি না, স্যার পোর্টালে দেন নাই, তখন কেউ সবার টনক, আজকে টনক না টনক রাখা। আচ্ছা গেল। এখন দেখেন এটাকে ফ্যান আউট বলা হয়, এটাকে কি বলে, ইলেকট্রিক্যাল এফার্টটাকে কি বলে, ফ্যান আউট বলে। এখন দেখেন তাইলে একটা জায়গায় এটা আছে, একটা জায়গায় এটা আছে। এখন আমি ইকুয়েশনটাতে আসি, ইকুয়েশন আমার ডি ইজ ইকুয়ালস টু কি এফ প্লাস পি, এই এফটাকে আবার কি করা যায় জিএইচ প্লাস পি। তাইলে এবারে দেখেন এই ইকুয়েশনটাতে কি আমাদের কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাথে মিলে, আমরা এরকম কোনো কিছু কি পড়ছি ম্যাথে, এরকম কোনো সরলরেখা সমীকরণ পড়ছিলাম? হ্যাঁ পড়েন নাই, লিনিয়ার এতে পড়েন নাই, আন রচনা আমি ডাক দিব কেউ পড়েন নাই এটা y ইকুয়াল টু mx প্লাস c, সিরিয়াসলি? হাই হাই রে, তো ওই ক্লাসের ওরা কেমনে পড়ছে আপনারা পড়েন নাই কার? ওরা আন্তাজে বস, হায় আল্লাহ রে, স্বামীও পড়েন নাই এটা y ইকুয়াল টু mx প্লাস c, মনে নাই? হাই রে আল্লাহ, একটা লাইন লিনিয়ার, এই যে একটা লাইন লিনিয়ার হওয়ার যে মেইন শর্ত বা মেইন সূত্রই তো এটা, লিনিয়ার ইকুয়েশন, সাবজেক্টের নামই তো লিনিয়ার ইকুয়েশন, এটা তো বলছি এটাই পড়েন নাই। লিনিয়ার ইকুয়েশন কবে করছেন, ম্যাথ এটা কবে করছেন লিনিয়ার ইকুয়েশন? হ্যাঁ থার্ড সেমিস্টার, এখন কোন সেমিস্টার চলে, মানে 2 সেমিস্টারের ভিতরে সব বুইলে বিলে খাই পারছেন 1 বছরের ভিতরে। আচ্ছা এই একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা হলো কিছুই না, এখানে এম এর মান বসাবেন, সি এর মান বসাবেন, দুইটাই হলো কনস্ট্যান্ট, এই দুইটার মান বসায়ে ওয়াই এর এগেনস্টে যত পাবেন, যেমন ধরেন উদাহরণস্বরূপ যদি এম এর মান যদি 2 হয় আর এটার মান ধরেন 1 হইল, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটা আসতেছে কি 2x প্লাস 1, ওয়াই ইকুয়াল টু কত আসতেছে 2x প্লাস 1, তাহলে ওয়াই এর মান যদি 2 হয় বা 1 হয়, আচ্ছা 2 ধরেন, তাহলে x এখানে x এর মান যদি 1 হয় তাহলে এটা কত আসবে, y এর মান 2 হলে এটা কত আসে দেখি বলেন, y এর মান 2 হলে 2x প্লাস 1, তাহলে আলটিমেটলি কি 2x ইজ ইকুয়ালস টু কি 2 মাইনাস 1, তাহলে আলটিমেটলি 2x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু কত 1/2 মানে 0.5, তাহলে আমার y এর ভ্যালু কত বলছি 2, তাহলে x এর ভ্যালু কত 0.5, তাহলে এটা কি আমার x এখানে যদি 0.5 হয় তাহলে y এর ভ্যালু কত 2, এখানে পয়েন্টটা আমার এখানে, তো এরকম করে করে পয়েন্ট পাইলে আমার কি একটা লাইন আসবে, ক্লিয়ার? সিমিলারলি তাহলে আমার এই গ্রাফেও কি হয়েছে, এরকম পয়েন্টগুলো আসছে, এখন আসার পরে এগুলা আমার দেয়া আছে, যেমন জি ইকুয়াল টু দেওয়া আছে, পি ইকুয়াল টু দেওয়া আছে, ডি ইকুয়াল টু আমার বের করতে হয়েছে, এরকম করতে হয়েছে। এখানে দুইটা কম্প্যারিজন করছে, একটা হলো ইনভার্টারটা সবসময় কি হয়েছে এখান থেকে শুরু হয়েছে আর 2 ইনপুট NAND এখান থেকে শুরু হয়েছে। দেখেন প্যারাসিটিক ডিলে কিন্তু দুইটার ক্ষেত্রে কি ছিল, ফিক্স ছিল, দুইটার ক্ষেত্রে কি ছিল, ফিক্স ছিল, যে এই এতটুকুই হলো প্যারাসিটিক ডিলে। এবারে বোঝা গেছে প্যারাসিটিক ডিলে গ্রাফ থেকে কেমনে বোঝা গেল যে এটা মানে কি ছিল, মোবাইলটা বন্ধ ছিল বা ডিভাইসটা আমার কী ছিল, বন্ধ ছিল, অর্থাৎ আমরা VLSI 1-এ যদি পড়ি এটা হলো কি কাট অফ, এটা কি ছিল কাট অফ রিজন, মানে যখন আমার ফেডটা বন্ধ ছিল, ওই বন্ধ ওইটাই হলো এখানে প্যারাসিটিক ডিলে, ওই ডিলেটা ওভারকাম করছে। এখন দেখেন এখানে 2 ইনপুট NAND-এর এখানে ভ্যালুটা এরকম আসছে, কিভাবে আসছে, এই যে ডি ইজ ইকুয়ালস টু এখানে বসায়, ধরেন ডি এর ভ্যালু 1 ধরছে, তখন এইচ কত আসছে এরকম গ্রাফে বসা এটা প্লট করছে, এই একটা প্লটিং এক্সামে আসবে, এই জন্য বাসায় নেক্সট ক্লাসে এটা প্র্যাকটিস করে নিয়ে আসবে। NOR 2 এখানে 2 ইনপুট NAND দেওয়া আছে, এখানে 2 ইনপুট NOR-এরটা বাইর করে নিয়ে আসবে। এখন কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এই ভ্যালুগুলো কই পাবো, জি এর ভ্যালু, পি এর ভ্যালু এগুলো কোথায় পাবো, রাইট? জি এর ভ্যালু, পি এর ভ্যালু কই পাবেন সেটার টেবিলটা দেখাই দিচ্ছি। করাইছি, এই যে জি এর ভ্যালু, পি এর ভ্যালু কই পাবেন দেখেন, এই যে এগুলো হলো পি এর ভ্যালু, এগুলো হলো পি এর ভ্যালু, আর এই যে জি এর ভ্যালু, এই যে এতক্ষণে টনক নষ্ট দেখছেন, পোর্টালে তো দেই না, আপনারা তো এটা মনেও করার নাই, আজকে দিয়ে দিব। কি শেষ হয়? ও আচ্ছা ক্লাস শেষ, হ্যাঁ সেটাই
কত রকম বাহানা যে নাজমুলের কাছে আছে। আচ্ছা এইটা দিয়ে দিব। আর এই 4টা ভ্যালু পরীক্ষার সময় মুখস্থ রাখবেন। 4টা ভ্যালু পরীক্ষার সময় মুখস্থ রাখবেন কেন? ওনারা আর ঢুকতে দিন, আপনার জান কাটা। এই যে 2 ইনপুট ন্যান্ডের ভ্যালু আর 3 ইনপুট ন্যান্ডের ভ্যালু, এই যে 4/3, 5/3, 5/3, 7/3, এই 4টা ভ্যালু মনে রাখতে হবে। কারণ পরীক্ষায় যে কোনোটা দিব, যে 2 ইনপুটও দিতে পারে, 3 ইনপুটও দিতে পারে, এর বাইরে দিব না। ক্লিয়ার? আচ্ছা 2 ইনপুটের জন্য 4/3 ন্যান্ডের জন্য 2 ইনপুট ন্যান্ডের জন্য হ্যাঁ হচ্ছে 5/3, আর হলো ওই ন্যান্ডের জন্য 3 ইনপুট হলে 5/3, আর নরের জন্য হলে এখন দেখেন এখন ওইটা কিভাবে আসে সেটা দেখেন। এখন দেখেন এখানে বলছে কম্পিউটিং লজিক্যাল এফোর্ট। এখন লজিক্যাল এফোর্ট ইজ দ্য রেশিও অফ দ্য ইনপুট ক্যাপাসিটেন্স অফ আ গেট টু দ্য ইনপুট ক্যাপাসিটেন্স অফ অ্যান ইনভার্টার ডেলিভারিং দ্য সেম আউটপুট কারেন্ট। এখন আমার কোয়েশ্চেন হলো যে এখানে বলছে কি ইনপুট ক্যাপাসিটেন্স, তাহলে আমরা তো নর্মালি জানি যে ভিতরে একটা ইনপুট ক্যাপাসিটেন্স আছে, রাইট? আর এরপরে বলছে ইনপুট ক্যাপাসিটেন্স অফ আ ইনভার্টার ডেলিভারিং। আর দুইটার মধ্যে কি করছে, কম্পেয়ার করে যে এফোর্টটা পাইছে সেটাকেই বলছে কি বলছে, লজিক্যাল এফোর্ট। এখন কোয়েশ্চেন আসতে পারে যে স্যার ইনভার্টার কেন বলছে? এখন ধরেন আমি যদি কোনো একটা কিছুকে সুনাম বা দুর্নাম করি, উদাহরণস্বরূপ ধরেন আমি শাওমিকে কম্পেয়ার করবো যে শাওমি কি ভালো মোবাইল না খারাপ মোবাইল, কিন্তু আলটিমেটলি যখন আমি শাওমিকে স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করব অবশ্যই আমি বলবো স্যামসাং বেটার, রাইট? কেন বলবো? কারণ কিছু কিছু আমার প্যারামিটার আছে বা স্পেক আছে যেগুলো দেখলে আমি বলবো যে এটা বেটার, ওটা নট বেটার। বা ধরেন একটা মানুষ আর আমি ভালো না খারাপ এটা বোঝা যাবে আমার দোষ বা গুণ দিয়ে। আমার যদি ভালো গুণ বেশি হয় আমাকে মানুষ ভালো বলবে, খারাপ দিক বেশি হলে বলবে খারাপ, রাইট? তো ওই জন্যই এখানে বলছে এখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য যে কম্পেয়ারটা কী দিয়ে করবো লজিক্যাল এফোর্ট, সেটাই হলো আমার কি ইনভার্টারটাকে আমার স্ট্যান্ডার্ড প্যারামিটার ধরে নিছে। যেই জন্যই বলছে লজিক্যাল এফোর্ট ইজ দ্য রেশিও অফ দ্য ইনপুট ক্যাপাসিটেন্স অফ আ গেট টু দ্য ইনপুট ক্যাপাসিটেন্স অফ অ্যান ইনভার্টার ডেলিভারিং দ্য সেম আউটপুট কারেন্ট। ঠিক আছে? আচ্ছা এরপরে বলছে মেজার্স ফ্রম ডিলে ভার্সেস ফ্যান আউট প্লট। ওই যে ফ্যান আউট কেন বলছি, ইলেকট্রিক্যাল এফোর্ট এর আগে যেটা ছিল ওই ডিলে, আর হলো ফ্যান আউট প্লট মানে এর আগে যে আমরা ডিলে প্লটটা পড়ছি ওইটার কথা বলছে। তারপরে বলছে এস্টিমেট বাই কাউন্টিং দ্য ট্রানজিস্টর উইথ। দেখেন এখন ট্রানজিস্টর উইথে দেখেন এখানে 3 আসছে কিভাবে, 2 যোগ 1, এখানে 4 আসছে কিভাবে 2 যোগ 2, এখানে 5 আসছে কিভাবে 4 প্লাস 1। কিন্তু এই নিচের g ইকুয়াল টু 3/3, g ইকুয়াল টু 4/3, g ইকুয়াল টু 5/3 কেমনে আসছে দিয়ে বলেন? হ্যাঁ কেমনি ইনপুট অনুযায়ী? এখানে তো 2টা করে ইনপুট, 2টা করে ইনপুট না, প্রত্যেকটাতে 2টা করে ইনপুট। ইভেন টেবিলেও ভ্যালু দেওয়া আছে যে 3/3 কেমনে আসছে দেখেন। ইনভার্টারের কত বলছে 1, রাইট? ইনভার্টারে 1, তাহলে এখন দেখেন প্রমাণটা দেখেন এখানে কি ইনভার্টারের ক্ষেত্রে 1 বলছে, তাহলে 2 আর 1 যোগ করলে 3 আসছে, 3/3 কীভাবে আসছে? এইটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো g = ধরেন x/3। এই এক্সটাই হলো আমার পিমস এর উইথ প্লাস এনমস এর উইথ, উইথ। তাহলে আলটিমেটলি দেখেন এখানে পিমস এর উইথ কত, 2 যোগ 1 কত হলো 3, তাহলে কত হলো 3/3 কত আসছে 1, তাহলে এটা ইনভার্টার। ওইটার ক্ষেত্রে কত আসছে 2 যোগ 2 ভাগ 3, তাহলে কত 4/3, তার মানে এটা কত 2 ইনপুট NAND। এরপরে ওইটা কত 5/3, তাহলে ওটা 2 ইনপুট NOR। ক্লিয়ার? আচ্ছা আজকের ক্লাস এতটুকুই, ভিডিওটা বন্ধ করেন।